হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি সিবিটি 2 এর ম্যাথ এবং রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা 15/6/2022 লেভেল 5 এর পার্ট 2 অর্থাৎ পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর প্রথম দিকে কিছু পেয়ে গেছো তোমরা আগের ক্লাসে। তো তার আগেও লেভেল 4, লেভেল 6 এবং লেভেল 5 এর অন্য একটি সেটের ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে। এবং তারও আগে রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে বেশ কিছু 35টির মতো রিজনিং ক্লাস হয়েছে। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তারও প্লেলিস্ট লিংক তোমরা আশা করছি পেয়ে যাবে। সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। পরবর্তী দেখো কি রয়েছে আজকে, যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় নেভার স্পিক ইল এর সংকেত এমএল ইউএন হা বা এইচ এ, ফল ইল অফেন এর সংকেত ইডি পিই এমএল, দে স্পিক অফেন এর সংকেত হচ্ছে এইচ এ ইডি ও এস। সমস্ত সংকেত শুধুমাত্র দুটি অক্ষরের সংকেত। এই সাংকেতিক ভাষায় দে ফল এর সম্ভাব্য সংকেত কি হবে? তাহলে আমার লাগবে দে আর ফল, অর্থাৎ এটা আর এটা। প্রথম দুটোতে কি কমন আছে? দেখো ইল কমন আছে, তাই না? তাহলে ইল যদি কমন থাকে তাহলে এমএল কে কেটে দাও। পরবর্তীটাতে অফেন কমন আছে, তাহলে অফেন আর অফেনকে কি রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ ইডি, তাহলে ইডি আর ইডি কে কেটে দাও। তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পিই হচ্ছে ফল। এবার আমার কি দরকার? আর দরকার দে রয়েছে এখানে। দেখো প্রথমটা শেষটাতে স্পিক রয়েছে কমন, তাহলে সেখানে কি কি দেখতে পাচ্ছি আমরা? এইচ এ আর এইচ এ, তাহলে পেয়ে যাচ্ছি ওএস হচ্ছে দে। তাহলে পিই আর ওএস এই দুটো হচ্ছে ফল আর দে। তাহলে এটা ওই যাচ্ছে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। পরবর্তী রয়েছে একটা, তুমি এটাকে অন্যরকম কি কি করতে পারো। এটাকে তুমি 0.4 এর কিউব প্লাস 0.05 এর কিউব বাই 0.8 এর কিউব প্লাস 0.1 এর কিউব, এইভাবেই করবে। ঠিক আছে, সাধারণত এটাই সহজ। আর এবারে কি করবে, এখানে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা ফেলে করতে পারো, সেক্ষেত্রে এমন কিছু তোমার শর্ট হবে না বা সহজ হবে না, যতদূর আমার মনে হচ্ছে। ঠিক আছে, করতেও পারো। আর না হলে তোমরা কি করবে, সিম্পল যেভাবে আমরা চারের জানি কিউব হচ্ছে 64, তাহলে হচ্ছে 64 এটা বসে যাচ্ছে 0.064 আসবে, কারণ এখানে দশমিকের পর 3টে চলে আসবে। তাহলে 0.064 যোগ, আর এখানে 5-এর কি হচ্ছে 125, কিন্তু দুটো আছে মানে দশমিকের পর 6টা আসবে, তাহলে 0.00125 এটা আসবে। বাই এখানে 8-এর কি হচ্ছে 512, তাহলে এটাই চলে আসবে, 3টে হয়ে গেছে অলরেডি। আর এখানে 1-এর হচ্ছে 1ই, সেটা থাকবে 0.001। ঠিক আছে, এবার সিম্পল ওপরেরটা নিচেটাকে যোগ করে ফেলবে। যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 0.0641225 বাই 0.513। এবার দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে 64125 বাই 513। ওপরে 6টা আছে, নিচে 3টে আছে, তাহলে নিচে তারও 3টে আমাকে শূন্য রাখতে হবে। এবার 513 দিয়ে এটাকে কাটাকাটি করো, 513 দিয়ে যদি এটা কাটাকাটি করো, 513কে 513 125 দিয়ে চলে যাবে। এটা আমি করে রেখেছি, হ্যাঁ, ভেবো না যে আমি মুখে মুখে ভাগ করে ফেললাম এতভাবে। তো এখানে 125 বাই 1000 আসবে, যেটাকে যদি আমি কাটাকাটি করি 25 দিয়ে, 25 5-এ আর 25 40, তার 5/40, আবার একবার কাটলে 1/8, যেটা হয়ে যাবে উত্তর অপশন নাম্বার এ তে রয়েছে। বা তুমি চাইলে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা ফেলেও করতে পারো, সেক্ষেত্রেও হবে, তবে খুব বেশি যে শর্ট হবে আমার মনে হয় না। পরবর্তী, এ একটি কাজের 87.5% সম্পন্ন করতে পারে 35 দিনে, বি সেই কাজের 65% সম্পন্ন করতে পারে 23.4 দিনে। যদি তারা দুজনে একসাথে কাজ করেন, তাহলে একদিনে কাজটি কত অংশ সম্পন্ন করবেন? তাহলে 87.5% করছে 35 দিনে, আমি করব 100% কত দিনে করছে সেটা বার করে নেবো। তাহলে 100% করবে কত দিনে? 100/87.5 ইন্টু 35, দশমিক তুলে দিয়ে তুমি আর একটা শূন্য বসিয়ে দাও উপরে, তাহলে 875। এবার এখানে 35 দিয়ে কাটতে পারবে, 35 2 70, বা 25 দিয়েই কাটো, হ্যাঁ 35 দিয়ে কেটে যাবে। কত দিয়ে? 25 2 70, 25 35 25 দিয়ে এখানে 4 40। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে সে এ কাজটিকে 100% করতে টাইম নিত 40 দিন। এটা আমি লিখে রাখবো এখানে, এ সময় নিচ্ছে 40। বি 65% করে 23.4, তাহলে 100% করবে কত দিনে? 100% করবে 100/65 ইন্টু 23.4, বা আমি দশমিকটা তুলে দিই, নিচে 10 রেখে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছ আমি? 2365-কে দেখো কত দিয়ে যাবে? 13 দিয়ে, 13 কেটে দিয়ে যাবে, 13 দিয়ে কাটাকাটি হবে কি? এটা মনে হচ্ছে 13 1-কে 13 থাকছে এখানে 10 আর 4, 13 8-এ 8 13 104, 7 13 8 13
13 5 65, 5 20 100, এখানে এটা চলে যাবে 2 দিয়ে, তাহলে 18 2 36। তাহলে পেয়ে যাচ্ছি বি কাজটিকে শেষ করছে 36 দিনে, মানে 100% করছে। এবার যখনই আমি এ আর বি এর পেয়ে গেলাম, তখন তারা একসাথে করে কি ফর্মুলা, এ বি বাই এ প্লাস বি। তাহলে হচ্ছে এখানে 40 গুণিত 36 বাই 40 প্লাস 36, বা আমি এখান থেকে গুণ করে পাচ্ছি, গুণ করে পাবো, গুণ করবো, হ্যাঁ আচ্ছা এটা রেখে দিই, 40 গুণিত 36 বাই 76, এটাকে 4 দিয়ে কাটলে এটা 10 পাবো, এটা 4 19 76 পাবো, মানে হচ্ছে 360 বাই 19। এটাকে আমি কাটাকাটি করছি না, ঠিক আছে, কারণ ভাগ কাটাকাটিতে যাবে না, দশমিকে মান আসবে। তাহলে তারা একসাথে এক পুরো সম্পূর্ণ কাজটা 360 বাই 19 দিনে করে দিয়েছে। দেখো যদি আমরা বলতাম যে এ একটি কাজকে 40 দিনে শেষ করে দেয়, মানে একদিনে করে 1/40 অংশ, অর্থাৎ এটা যা থাকে তা 1 বাই হয়ে যায়, তাই না? তাহলে এখানে এ আর বি একসাথে 360 বাই 19 দিনে যদি করে, তাহলে একদিনে কত করবে, 1 বাই 360 বাই 19 বা 19 বাই 360 অংশ, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। পরবর্তী, যদি লেস দেন এর অর্থ হয় মাইনাস, গ্রেটার দেন এর অর্থ হয় প্লাস, অ্যান্ড এর অর্থ হয় গুণ এবং অ্যাট দি রেট এর অর্থ হয় ভাগ, তাহলে নিম্ন প্রদত্ত রাশিমালাটির মান কি হবে? কি আছে 119, তারপর আছে কি লেস দেন, তার অর্থ হচ্ছে বিয়োগ 56, তারপরে অ্যাট দি রেট এর অর্থ হচ্ছে ভাগ 4, গ্রেটার দেন এর অর্থ হচ্ছে যোগ 23, আর অ্যান্ড এর অর্থ হচ্ছে গুণ 2। তাহলে সবার আগে ভাগ হবে 119 মাইনাস কত দিয়ে 4 14 56 14 প্লাস 46 গুণ হয়ে যাবে, তাহলে 119 এর সাথে 14 বাদ দিয়ে দাও, তাহলে 105 প্লাস 46, তাহলে 105 আর 46 151, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত রাশিমালা থেকে সঠিক সমাধানটি নির্বাচন করুন। দেখো এটাতে প্রথমে যেটা আছে সেটা তুমি দেখে যদি অপশনে উত্তর খুঁজতে চাও তাহলে হবে না, প্রথমে তোমরা অপশন থেকে চলে যাও। এখানে কি আছে, প্রথমে 1 নম্বর অপশনে এফ ইকুয়াল টু ভি, এখানে আছে এফ, এখানে আছে ভি। দেখো এফ এর থেকে ই বড় অথবা সমান, এর থেকে সি বড় অবশ্যই, তাহলে এফ এর থেকেও সি বড় এবং সি হচ্ছে ভি এর সাথে সমান, তাহলে এফ ভি এর সাথে সমান হতে পারে না, ভুল হয়ে গেল। এন হচ্ছে ভি এর থেকে ছোট, এন আছে এখানে, এন এর থেকে ওয়াই বড়, ওয়াই এর থেকে এ বড়, এর থেকে ভি বড়, তাহলে ভি এর থেকে এ ছোট, এর থেকে তো ওয়াই ছোটও হতে পারে, আবার ওয়াই থেকে এন ছোট সিও, তাহলে ভি এর থেকে এন অবশ্যই ছোট, তাহলে এটা বি নাম্বারটা দেখো সঠিক। তাহলে আমার পরবর্তীতে যাওয়ার প্রয়োজন নেই, যদি আমরা চেকের জন্য চলেও যাই তাহলে দেখবো যে বাকি দুটোও আমাদের আসছে না, ই গ্রেটার দেন ওয়াই সেটাও হবে না, ভি লেস দেন ওয়াই সেটাও হবে না। ওকে, তাহলে আমাদের অপশন নাম্বার বি যেটা হচ্ছে সঠিক উত্তর। এখানে অপশন থেকে তোমরা যাবে, অপশনগুলোকে দেখবে এবং সেটিকে ওখানে ফেলে চেক করার চেষ্টা করবে, প্রথমেই ওটাকে দেখতে যাবে না। পরবর্তী রয়েছে, যেভাবে দ্বিতীয় বর্ণ সংখ্যাগুচ্ছটি প্রথম বর্ণ সংখ্যাগুচ্ছের সঙ্গে এবং চতুর্থ বর্ণগুচ্ছটি তৃতীয় বর্ণ সংখ্যাগুচ্ছের সঙ্গে সম্পর্কিত, অনুরূপভাবে পঞ্চম বর্ণ সংখ্যাগুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন। NT14, QW7, CR24, FU12 অ্যান্ড PV36, তারপর কি হবে? তো এখানে লেটারের আগে আমরা কি দেখবো, আমাদের এখানে নাম্বারগুলোকে দেখবো। 14 রয়েছে, এখানে 7, এখানে 24, এখানে 12। কি হয়েছে দেখো, অর্ধেক হয়ে গেছে না, 14টা 7 হয়ে গেছে, 24টা 12 হয়ে গেছে, তাহলে 36টা কি হয়ে যাবে, 18 হয়ে যাবে স্বাভাবিকভাবে। তো সেটাই যদি হয়ে দেখো, তো অপশানে দেখো 18 দিয়ে একটাই অপশন রয়েছে, যেটা হচ্ছে SY18, তাহলে আমরা চোখ বন্ধ করে ওটাকে উত্তর করে দিতে পারি লেটারকে চেক না করে। ওকে, তো SY18 হচ্ছে সঠিক উত্তর। যদি তোমাদের 18 আরো কোনো অপশনে থাকতো, তারপর আমরা লেটারকে চেক করতাম যে লেটারের কি রিলেশন রয়েছে, তো সেটাকে করার পর আমরা দেখতাম যে SY আসছে। তখন কি দেখতাম, দেখো এন কিভাবে কিউ হয়েছে, এন ও পি কিউ দুটো করে পেরেই গেছে, টি ইউ ভি ডাব্লিউ, ঠিক আছে, সি ডি ই এফ, আর এস টি ইউ। ওকে, তাহলে পি কিউ আর, কিউ আর এস হতো, আর ভি ডাব্লিউ এক্স হতো, সরি ভি ডাব্লিউ ওয়াই এক্স, ভি সরি ডাব্লিউ ভি ইউ ভি ডাব্লিউ এক্স, ডাব্লিউ এক্স ওয়াই, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এস ওয়াই চলে আসতো, সেইভাবে আমরা চেক করতে পারতাম। নেক্সট, যদি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2.5 হয়, তাহলে সেক থিটার মান কত? এখানে যে আমাদের ইউজ করতে হবে যে সূত্রটা বা যে শর্তটা, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1। এবার এখানে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে 2.5 দেওয়া যায়, 2.5টাকে যদি আমি দশমিক থেকে তুলে দিই তাহলে 25/10 চলে আসবে বা 5/2 চলে আসবে। ক্লিয়ার, 5/2 যদি এটা হয়, তাহলে এখানে যদি এটাকে 5/2 তুমি বসিয়ে দাও, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা
ইকুয়াল হয়ে যাবে 1/5/2 বা 2/5, তাই তো? তাহলে এবার সেটাই আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এইটা সমান তো এটা ছিল, আর এখানে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2/5। তাহলে tan থিটা কেটে যাবে, 2 sec থিটা ইকুয়াল টু এখানে কি আসবে 5/2 প্লাস 2/5, যোগ করলে আমি কত পাচ্ছি? যোগ করলে পাচ্ছি 10, 5 5 25 আর 4 29, 29/10। তাহলে এখান থেকে আমি পাচ্ছি sec থিটা ইকুয়াল টু 29/10, আর এদিকে 2টা চলে আসবে নিচেতে, 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 14.5 পাবে, বা sec থিটা ইকুয়াল টু 14.5/10, মানে দশমিকটা আরো এক ঘরে এগিয়ে চলে আসবে, তাহলে 1.45। অপশন নাম্বার কোথায় রয়েছে? সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি পর্যটক দল থেকে সফরের সময় একই সপ্তাহের বিভিন্ন দিনে থেকে শুরু করে 6টি স্থান ভ্রমণের পরিকল্পনা করে। সোমবারে তারা আচ্ছা এখানে 7টা দিন আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। তারা ABCDEF এই কটা 6টা স্থান পরিভ্রমণ করবে। সোমবারে তারা ডি স্থান যাচ্ছে, তারা সোমবারে যাচ্ছে ডি স্থান। তারা বি স্থান দর্শন এবং ডি স্থান পরিদর্শনের মধ্যে কেবলমাত্র একটি স্থান পরিদর্শন করেছে। তাহলে এখানে তো ডি আর বি এর মধ্যে একটা আছে, তাহলে ডি যদি এখানে হয় তাহলে বি এখানে, কারণ তার মাঝে আর একটাই গেছে বলেছে। তারা সি স্থান পরিদর্শনের ঠিক পরবর্তী দিনটিতে এফ স্থান গেছে। তারা বৃহস্পতিবার সি স্থান বা এ স্থান করেনি, তাহলে বৃহস্পতিবার তারা সি আর এ যায়নি, এখানে বি আর ডি বসে গেছে, তাহলে বৃহস্পতিবার দিন ই অটোমেটিক্যালি চলে আসবে। আর এখানে কি বলেছে যে সি স্থান পরিদর্শনের ঠিক পরবর্তী দিনটিতে এফ স্থান পরিদর্শন করেছে, তাহলে সি এখানে বসবে আর এফ এখানে বসবে, আমাদের এরকম ভাবেই চলে আসছে। তাহলে বাকি কে থাকছে? বাকি থাকছে এ, তাহলে এ স্থান চলে এলো এখানে। এবার কি চেয়েছে আমাকে? তারা ই স্থান কবে পরিদর্শন করেছিল, তাহলে ই স্থান পরিদর্শন করেছিল বৃহস্পতিবারে। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এ সি বিন্দুর থেকে 15 মিটার পশ্চিমে রয়েছে। আচ্ছা, সি বিন্দু হচ্ছে এটা, সেখান থেকে 15 মিটার পশ্চিমে রয়েছে এ। বি আবার সি বিন্দু থেকে 22 মিটার উত্তরে, তাহলে 22 মিটার উত্তরে রয়েছে বি। ডি আবার বি বিন্দু থেকে 18 মিটার পূর্বে, তাহলে এখানে 18 মিটার পূর্বে রয়েছে ডি। ই বিন্দু ডি বিন্দুর 11 মিটার দক্ষিণে আছে, তাহলে 11 মিটার দক্ষিণে রয়েছে ই। আবার কি বলেছে যে এক্স ই বিন্দুর 33 মিটার পশ্চিমে আছে, 33 মিটার পশ্চিমে, ঠিক চলে আসবে এখানে, কে রয়েছে এখানে? এক্স। তাহলে এটা হচ্ছে 33। দেখো এখানে 18 রয়েছে, এটা 15 রয়েছে, এটাও টোটাল হচ্ছে 38 33, তাহলে এটাও 33 হয়ে যাচ্ছে, আমাদের এক্স্যাক্টলি এখানে চলে আসবে। তাহলে এ বিন্দু থেকে এক্স বিন্দু দূরত্ব কত, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত? দেখো এইটা টোটাল হচ্ছে 22 আর এটা হচ্ছে 11, তাহলে এইটা হচ্ছে কত? এটাও হচ্ছে 11, তাহলে এটা যদি 11 হয় তাহলে এটা হবে 11, ছবিতে যেও না, তাহলে এটা হচ্ছে 11, তাহলে এ থেকে এক্স বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে 11 মিটার। পরবর্তী, সব ডাস্টার হলো বল আর সব কাপ হলো বল। ঠিক আছে, তাহলে বলের জন্য যদি আমি একটা সার্কেল বানাই, তাহলে সব ডাস্টারও এর মধ্যে পড়ছে, সব কাপও এর মধ্যে পড়ছে, অর্থাৎ এটা হচ্ছে বল, এটা হচ্ছে ডাস্টার, এটা হচ্ছে কাপ। এবার বলছে সব বল হলো কাপ, সব বল হলো কাপ না, এখানে যে বলগুলো রয়েছে তারা তো কাপ নয়, কোনো ডাস্টারই কাপ নয়। দেখো এই ডাস্টারটা তো এইরকম পড়তেও পারে না, কাপেরটা তো এরকমও পড়তে পারে, তখন তো এখানে থাকতে পারে না কাপ, যেটা ডাস্টার, তাহলে সেটা হতে পারে, তাহলে এই হিসাবে এটাও নয়, তাহলে আমরা কোনোটাতেই উপনীত হতে পারছি না। অপশন নাম্বার সি তে চলে আসবে সঠিক উত্তর, 1 অথবা 2 কোনোটিতেই উপনীত হওয়া যাচ্ছে না। যদি রাহুলের জন্মদিন 2005 সালে এক বুধবারে হয়ে থাকে, তাহলে তার পরবর্তী জন্মদিন সপ্তাহের কোন দিনে হবে? 2005 সালে তার হয়েছে বুধবার, তার পরবর্তী জন্মদিন 2006 সালে আসবে, তো 5 আর 6 এর মধ্যে লিপ ইয়ারের কোনো সম্পর্ক আসছে না, তাহলে আমাদের ইয়ার আসবে 365 ডেজে। তাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে চলে যাবে 364-তে, আর আমাদের অড ডে পড়ে থাকবে 1, মানে একদিন বেড়ে যাবে, অর্থাৎ বুধবারটা হয়ে যাবে বুধবার, সাথে 1 যোগ দিয়ে হয়ে যাবে বৃহস্পতিবার, অর্থাৎ তার পরবর্তী জন্মদিন আসবে বৃহস্পতিবারে। অপশন নাম্বার এ তে থাকছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত প্রশ্নটি নিম্নলিখিত অক্ষর সংখ্যা এবং চিহ্নগুলির শ্রেণীর উপর ভিত্তি করে দেওয়া আছে।
বাম দিক থেকে 13তম পদের বাম দিক থেকে 55তম পদ কোনটি? অর্থাৎ প্রথমে বাম দিক থেকে শুরু করতে হবে। 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13তম পদ বলে দিয়েছি, আমি চলে গেছি ডিতে। সেই পদের আবার বাঁ দিক থেকে 5 নম্বরে, বাঁ দিক থেকে 5 নম্বরে মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কি রয়েছে? পার্সেন্টেজ। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি গাড়ি 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 36 কিলোমিটার বেগে সেই একই দূরত্ব প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তাহলে মোট যাত্রা বেগের গড় নির্ণয় করো। তাহলে এখানে কি যাচ্ছে? যাচ্ছে 45-এ, ফিরে আসছে 36-এ। এদের এলসিএম করে দূরত্বটাকে আন্দাজ করো। এলসিএম হবে 180, তাহলে পেয়ে যাচ্ছে যে 180 কিলোমিটার হচ্ছে রাস্তাটা। তাহলে যেতে টাইম লাগাচ্ছে 45-এ 4 আর 36-এ লাগাচ্ছে 5। তার যেতে 4 ঘন্টা সময় লাগাচ্ছে, ফিরে আসতে 5 ঘন্টা সময় লাগাচ্ছে, টোটাল সময় লাগাচ্ছে 9 ঘন্টা। আর মোট যাচ্ছে কত? 100 কিলোমিটার, 80 কিলোমিটার যাচ্ছে, আবার 180 কিলোমিটার ফিরে আসছে। তাহলে মোট যাচ্ছে 360 কিলোমিটার। তাহলে 360 কিলোমিটার মোট যাতায়াত করছে, সময় লেগেছে 9, তাহলে এভারেজ গতি হচ্ছে 360/9 = 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে একটা মেথড। আর একটা কি রয়েছে যে গতিবেগের যা রেশিও, যেটা হচ্ছে 45:36, এটা হচ্ছে স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও হয়ে যাবে উল্টোটা, 36:45। এটাকে কাটলে আমি পেয়ে যাবো 4:5। 4:5। এবার দেখো এখানে 36 আর 45 এদের মধ্যে ডিফারেন্স কতটা রয়েছে? 9-এরই ডিফারেন্স আছে না? তাই ছোটটার সাথে তুমি 4 যোগ করো বা বড়টা থেকে 5 বিয়োগ করো, তাহলেও আমি অ্যান্সার পেয়ে যাব। এই যে এখান থেকে যেটা পেয়েছিলাম, হয় ছোটটার সাথে 4 যোগ, নয় বড়টা থেকে 5 বিয়োগ। ঠিক আছে, তাহলেও আমি পেয়ে যাব যে আমাদের সঠিক সময় যেটা হচ্ছে 36-এর সাথে 4 যোগ করলেও 40 পাবে, 45 থেকে 5 বিয়োগ করলেও 40 পাবে। এটা তোমরা বুঝতে পারবে কিনা অতটা জানি না, যদি বুঝতে পেরে থাকো এটা তোমরা আরো তাড়াতাড়ি করে ফেলতে পারবে। পরবর্তী রয়েছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমি ব্যাসার্ধ এবং উচ্চতার সমষ্টি হলো 39 সেন্টিমিটার। ভূমি ব্যাসার্ধ আর উচ্চতার সমষ্টি হচ্ছে ভূমি ব্যাসার্ধ। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ, আমি একটা চিত্রটা এঁকে নিই। তাহলে এইটা হচ্ছে ভূমি ব্যাসার্ধ আর এটা হচ্ছে উচ্চতা, তাই তো? ভূমি ব্যাসার্ধ, তাহলে ভূমি ব্যাসার্ধটা ধরে নিই আর উচ্চতা হচ্ছে হাইট, তাই তো? তাহলে আর প্লাস এইচ হচ্ছে 39। আর সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 1716। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে দুটো ভূমির ক্ষেত্রফল, মানে হচ্ছে 2πr²। πr² দুটো, এই একটা তল আর নিচেতে একটা তল আছে। আর একটা রয়েছে পার্শ্বতল, যেটা পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে কি? 2πrh। 2πrh, এই দুটোকে যোগ করলে দেখো 2πr দু জায়গাতেই রয়েছে, সেটাকে আমি কমন নিতে পারি 2πr। তাহলে এখানে পড়ে থাকছে আর, এখানে পড়ে থাকছে এইচ। এবার এই আর এইচ এর ভ্যালু, এটা তো আমি জানি, এটা টোটাল তো দেওয়া আছে না 1716। আর এইচ এর ভ্যালু দেখো আমি জানি এখানে 39, যেটাও আমাকে দেওয়া আছে। তাই 2πr ইন্টু 39 = 1716। 39, 13 দিয়ে এটা কাটবে, 13 একে 13, 4 1, 13 3 39, 2 6, 13 2 26, 13 দিয়ে 3, 2 দিয়ে এটা কাটবে 64, সরি 64 না 66, আবার 3 দিয়ে এটা কাটবে 22, তাই তো? তাহলে পাই আর ইকুয়াল টু, আবার পাইটার ভ্যালু কত? পাইয়ের ভ্যালুটা যদি বসিয়ে দিই 22/7 ইন্টু আর সমান হচ্ছে 22, যদি 22 কেটে যাবে, পড়ে থাকবে 1। তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলাম 7। এই 7টা কোণে কোণে গুণ হয়ে চলে যাবে এইদিকে। তাহলে আর যদি 7 পেয়ে যায়, আমাকে আয়তন বার করতে বলেছে। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে আমাদের πr²h। πr²h। তাহলে পাই হচ্ছে 22/7, r² হচ্ছে 7 × 7, আর h হচ্ছে 39 থেকে 7 বাদ দিয়ে দেবে, এই যে এই রিলেশন থেকে বার করতে হবে 32, তাহলে ইন্টু 32। এইটা 7 7 কেটে যাবে, তাহলে 22 × 7 আর × 32, সেটাকে আমাকে বার করতে হবে। 22 × 7, 7 দিয়ে 14, 4 হাজার থেকে 1, 14 রেখে 15, 154 × 32, এটা আমাকে করতে হবে। এটা যদি আমি গুণ করি, এটাকে যদি গুণ করি, তাহলে আমি পেয়ে যাবো 4928, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। পরবর্তী রয়েছে, একটি পরিবারের 7 জন সদস্য রয়েছে। ডি হলেন এফ এর মা। লিখতে শুরু করে দিই একদম, ডি হচ্ছে এফ এর মা, ফিমেল ইনি মা। ডি হলেন জি এর বাবার মা। ডি হলেন জি এর বাবার মা।
ওকে, সেটা আমাকে আর একটা বলেছে এখানে যে ডি হচ্ছে জি এর বাবার মা। তাহলে জি এর বাবার মা যদি হয়ে থাকে তাহলে এফ এর মা যদি হয় তাহলে এফ এর ছেলে নিশ্চয়ই জি হবে, তবে তো জি এর বাবার মা হবে ডি। জি হলেন এ ও সি এর ভাই, তাহলে জি এর ভাই হচ্ছে এ আর সি, বা এ আর সি এর ভাই হচ্ছে জি। এফ হলেন ই এর একমাত্র পুত্র, এফ হলেন ই এর একমাত্র পুত্র, তাহলে এনার স্বামী হচ্ছেন এফ, সরি ই সম্পর্কে সি এর কে হবেন, তাহলে ই সি এর কে হবেন। দেখো জি যদি এফ এর সন্তান হয় তাহলে সিও এফ এর সন্তান, তাহলে সি এর বাবা হচ্ছে এফ আর তার বাবা হচ্ছে ই, অর্থাৎ বাবার সি এর বাবার বাবা হচ্ছে ই। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, জয়, পিয়া, ইরা, রাম ও শুভ উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে। উত্তর দিকে মুখ করে সরল রেখায় বসে আছে কজন? 1 2 3 4 5 জন। 1 2 3 4 5 জন। কি বলেছে? জয় শুভর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, শুভ ইরার ঠিক ডান দিকে বসে আছে, পিয়া বসে আছে একদম ডান প্রান্তে, পিয়া বসে আছে একদম ডান প্রান্তে, আর শুভ ডান দিকে বসে আছে রাম, এদের মধ্যে কে বাম প্রান্তে বসে আছে? এটা তাহলে এখানে পিয়া আর এখানে কি বলেছে? অর্থাৎ এইভাবে তুমি প্রথমে 5টা টেনে নিয়ে শুরু করার প্রয়োজন নেই। এখানে শুভ ইরার ঠিক ডান দিকে বসে আছে, তাহলে ইরার ঠিক ডান দিকে শুভ বসে আছে, আমি ইরা লিখে তারপর ঠিক পাশে শুভ লিখলাম। তারপরে এখানে কি বলেছে? যে জয় শুভর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে শুভর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বলতে জয় থাকবে এখানে। আর কি বলেছে? যে শুভর ঠিক ডান দিকে আছে রাম, শুভর ঠিক ডান দিকে রয়েছে রাম, আর পি বলে দিয়েছে, পিয়া তো বলে দিয়েছে সবার বাঁ দিকে ডান দিকে আছে, তাহলে পি তো এখানে চলে এলো। তাহলে আমি দেখো পেয়ে গেলাম আমাদের বসার স্ট্রাকচারটা। এবার হচ্ছে বাম প্রান্তে কে আছে? বাম প্রান্তে কে আছে? জয় আছে, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি খাড়া টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখতে পেলেন একটি গাড়ি সমবেগে টাওয়ারের দিকে এগিয়ে আসছে। যদি অবনতি কোণকে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তন করতে গাড়িটি ঠিক 10 মিনিট সময় লাগে, তবে কতক্ষণ সময়ে গাড়িটি টাওয়ারে এসে পৌঁছাবে? একটু আলাদা টাইপসের অঙ্ক এটা। হাইট অ্যান্ড ডিস্টেন্সের এর আগে তোমরা যে ধরনের করেছো সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্টেন্স বার করতে দিত বা অ্যাঙ্গেল বার করতে দিত, কিন্তু এই ক্ষেত্রে আমাকে টাইম বার করতে দিয়েছে। তার ভিত্তিতে কিসের ভিত্তিতে? এখানে ধরে নাও একটা টাওয়ার রয়েছে, টাওয়ারের চূড়াতে কোনো একটা ব্যক্তি যার কোনো কাজকর্ম নেই সে বসে আছে, ঠিক আছে, সে বসে আছে টাওয়ারের চূড়ায়। সে কি দেখছে? কাজ তো নেই তার, সে দেখছে দূর থেকে একটা গাড়ি টাওয়ারের দিকে আসছে। টাওয়ারের দিকে আসছে মানে এইখানে ধরো গাড়িটা রয়েছে, খেলা করছি আমি তোমাদের সাথে, যাই হোক ছবি আঁকছি বসে বসে। এখানে ধরো গাড়ি রয়েছে, যখন তার অ্যাঙ্গেল রয়েছে 45 ডিগ্রি, তাই তো। এবার কি বলছে? এই 45 থেকে অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি করতে, অর্থাৎ 60 ডিগ্রি যদি করো, অর্থাৎ এইরকম যদি করো, তাহলে 60 ডিগ্রি এখানে হলো। 60 ডিগ্রি যদি এখানে হয় তাহলে এইটুকু আসতে, অর্থাৎ এখান থেকে গাড়িটাকে এইটুকু আসতে টাইম লাগছে 10 মিনিট, তাই তো। তাহলে এইটুকু আসতে টাইম লাগছে 10 মিনিট। তাহলে আমাকে বার করতে হবে তাহলে তার এখান থেকে এইটা আসতে কত সময় লাগছে, এই দূরত্বটা, সেটা টাইম বার করতে হবে, দূরত্ব না। ঠিক আছে, এবার যদি দেখো এটা tan 60 ধরো, এই ত্রিভুজটাকে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি আর ডি, এটাকে যদি দিয়ে দিই এ, তাহলে এ বি ডি, এ বি ডি এর এটা হচ্ছে 60 ডিগ্রি, এ বি ডি এর 60 ডিগ্রি বলতে যদি আমি বসি যে tan 60 ডিগ্রি যার ভ্যালু হচ্ছে √3, জানি আমরা লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা যদি √3 হয় তাহলে ভূমি হচ্ছে 1। আবার এটা রয়েছে tan 45 ডিগ্রি, যদি আমরা এ বি সি কে ধরি তাহলে সেটা হচ্ছে tan 45 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটাও হচ্ছে 1, এই পুরোটাও এটাও হচ্ছে 1। তাহলে এখানে √3 আর 1 রয়েছে, তাহলে দুটোকে √3 দিয়ে গুণ করো, √3 দিয়ে গুণ করলে দেখো এটা চলে আসছে √3, এটাও চলে আসছে √3। আমি তো 1 কে এটাও লিখতে পারি না √3/√3, এইভাবে করতে পারি। তাহলে এটাও যখন √3, এটাও √3, কিন্তু এই দূরত্বটুকু কত? টোটালটা হচ্ছে √3 আর এইটুকু হচ্ছে 1, যেটা তো আমি পেয়েছিলাম। টোটালটা হচ্ছে √3 আর এইটাকে আমাকে বার করতে বলেছে। এটা তো কি ছিল? এটা 1 ছিল, কারণ এটা √3/1। এই যে, তাহলে এই শুধু এই ডিস্টেন্সটা হচ্ছে কত? শুধু এই ডিস্টেন্সটা হচ্ছে √3 - 1, তাহলে √3 - 1 এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে তার সময় লেগেছিল 10 মিনিট, তাহলে তাকে √3 ডিস্টেন্স ট্রাভেল করতে কত সময় লাগবে? তাই তো, এটাকে আমাকে বার করতে হবে। তাহলে √3 মানে, তাই তো বলেছে এখানে গাড়ির টাওয়ার এসে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে √3 টাইম ট্রাভেল করতে কত সময় লাগবে? তাহলে স্বাভাবিকভাবে √3টা বেশি হবে, তাহলে √3/√3 - 1
ইন্টু 10। এবার √3 - 1টাকে যদি আমাকে নিরসন করতে হয় তাহলে আমাকে উভয় পক্ষকে √3 + 1 দিয়ে গুণ করতে হবে। প্লাস দিয়ে গুণ করলে নিচেতে a + b × a - b চলে আসবে, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3 - 1 মানে 2। আর ওপরে √3 কে এই 10টাকে রেখে দাও, √3 কে এইটা দিয়ে গুণ করো, তাহলে √3 × √3 মানে হচ্ছে 3 প্লাস √3, আর নিচেতে বাকি থাকছে 10। এবার 2কে এখানে কেটে দাও 5 দিয়ে, 5 দিয়ে এটাকে গুণ করলে দেখো 15 √3 + 15, সরি 15 + 5 √3, 5 √3 + 15, যেটা রয়েছে কোথায় দেখো অপশন নাম্বার সিতে 15 + 5 √3, অর্থাৎ আমি উল্টো দিক থেকে গুণটা করেছি, তাই 5টা যেদিকে রাখতে তাহলে সেটাই আসতো 15 + 5 √3। ওকে, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এই বোঝানোর জন্য ছবিটা আঁকেছি, নাহলে ছবিটা হয়তো আঁকতাম না। পরবর্তী রয়েছে প্রতিটি সংখ্যা যুগলে প্রথম সংখ্যাটির উপর নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া সম্পাদনের ফলে দ্বিতীয় সংখ্যাটি প্রাপ্ত হয়। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে 3টি যুগল এই বিন্যাস মেনে একটি দল তৈরি করে, সেই যুগলটি চয়ন করুন যা এই দলের অন্তর্ভুক্ত নয়। কি আছে, বাঁ দিকে সংখ্যাগুলোকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ 625, 144, 441 আর 324। এই চারটে সংখ্যাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে চারটেই হচ্ছে বর্গ সংখ্যা, তাই তো? তখনই আমাদের মাথাতে এটা আসা উচিত যে এখানে বর্গের সংক্রান্ত কিছু থাকবে, নাহলে চারটেই বর্গ সংখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 625-এর বর্গ হচ্ছে 25, 144-এর হচ্ছে 12, 441-এর হচ্ছে 21, 324-এর হচ্ছে 18। এবার দেখো 18টা হচ্ছে 19, 21টা হচ্ছে 22, 25টা হচ্ছে 26, প্রত্যেকটাকে 1 করে বাড়িয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র এখানে দেখো 3 বেড়েছে, তাহলে এটাই একমাত্র যে বাকি তিনটের মতো রুলস ফলো করছে না, তাহলে অপশন বি হচ্ছে সেটি যা দলভুক্ত নয়। পরবর্তী, 5 জন ছাত্র এ বি সি ডি ও ই 5টি ভিন্ন বিদ্যালয় তথা KLMNO পাঠরত, কিন্তু এই ক্রমেই যে প্রয়োজনীয় তা প্রয়োজনীয় নয়। আচ্ছা, এই ক্রমেই তা প্রয়োজনীয় নয়। প্রত্যেকে কেবলমাত্র একটি বিষয় পছন্দ করে, যথা হিন্দি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইংরাজি। হিন্দি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইংরাজি। এই সি পড়ে এম বিদ্যালয়ে, বি সমাজবিজ্ঞান পছন্দ করে না, ডি ইংরেজি পছন্দ করে এবং এন বিদ্যালয়ে পড়ে, এল বিদ্যালয়টি ছাত্রটি গণিত পছন্দ করে, ই হিন্দি পছন্দ করে কিন্তু সে ও বা এল বিদ্যালয়ে পড়ে না, বি ও বিদ্যালয়ে পড়ে। এর মধ্যে এল বিদ্যালয়ে কে পড়ে আর গণিত পছন্দ করে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে কি রয়েছে, এ বি সি ডি ই 5 জন ছাত্র রয়েছে, সেটা আমি লিখে নিলাম, এ বি সি ডি ই। এরা যথাক্রমে KLMNO তে পড়ে, যথাক্রমে নয় KLMNO তে। এবার কি বলেছে, সি পড়ে এম বিদ্যালয়ে, সি পড়ছে এম বিদ্যালয়ে এবং সমাজ, আচ্ছা, বি সমাজবিজ্ঞান পছন্দ করে না, বি সমাজবিজ্ঞান পছন্দ করে না, ডি ইংরেজি পছন্দ করে, ডি ইংরেজি পছন্দ করে এবং এন বিদ্যালয়ে পড়ে, এটা তো বলেই দিয়েছে এন বিদ্যালয়ে পড়ে। এল বিদ্যালয়ের ছাত্রটি গণিত পছন্দ করে, অর্থাৎ যে গণিত পছন্দ। ই হিন্দি পছন্দ করে কিন্তু সে ও বা এলে পড়ে না, তাহলে ই কি করছে, হিন্দি পছন্দ করছে কিন্তু ও আর এলে পড়ছে না, তাহলে ও তে পড়ছে না, এলে পড়ছে না, আর এদিকে এম এন অলরেডি হয়ে, তাহলে কে তে পড়তে বাধ্য ই। এবং সে কি করছে, সে ই হিন্দি পছন্দ করে, তাহলে সে হিন্দি পছন্দ করলো। এবার কি বলেছে, বি পড়ে ও বিদ্যালয়ে, বি পড়ে ও বিদ্যালয়, তাহলে MNO, তাহলে আমাদের বাকি থাকছে কে, MNO, আর এল থাকছে, তাহলে এ পড়ছে এলে। এ যদি এলে পড়ে তাহলে সেই তো গণিত পছন্দ করে, তাহলে ম্যাথ সে পছন্দ করবে স্বাভাবিকভাবে, আর আমার সেটাই চেয়েছে যে এল বিদ্যালয়ে কে পড়ে, গণিত কে পছন্দ করে। বাকিটা আমি চাইলে ও আর এম এর ক্ষেত্রে বারও করতে পারি সাবজেক্ট, নাও বার করতে পারি, কারণ উত্তর যেটা প্রয়োজন সেটা আমি পেয়ে গেছি, যে এল বিদ্যালয়ে পড়ছে এ এবং সেই গণিত পছন্দ করছে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 80 জনের সারিতে অ্যাঞ্জেলিনা ডান দিক থেকে 13তম এবং মার্গারেট বাঁ দিক থেকে 18তম স্থানে রয়েছে। অ্যাঞ্জেলিনা ও মার্গারেটের মাঝখানে কতজন রয়েছে? তাহলে 80 জন আছে মোট সারিতে, যেখানে অ্যাঞ্জেলিনা ডান দিক থেকে রয়েছে বাঁ দিক থেকে রয়েছে মার্গারেট 18তম, আর ডান দিক থেকে অ্যাঞ্জেলিনা রয়েছে 13তমতে। তাহলে এখানে 18 আর 13, তাই তো? এই হচ্ছে এখানে অ্যাঞ্জেলিনা হচ্ছে 13 নম্বর স্টুডেন্ট, এখানে মার্গারেট হচ্ছে 18 নম্বর ছাত্র, তাহলে মাঝখানে কতজন থাকবে? 18 আর 13কে যদি যোগ করে দাও, 18 13কে যোগ করলে হচ্ছে 31 জন। 31 জন যদি হয়ে থাকে, মোট ছাত্র যদি 80 জন হয়ে থাকে, 80 থেকে 31 বিয়োগ করে দাও, তাহলে যেটা হয়ে যাচ্ছে 49। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে 70-এর 45% এবং 110-এর 35%-এর গড় নির্ণয় করো।
তাহলে 70-এর 45% আর 110-এর 35%-এর গড় নির্ণয় করতে বলেছে, তাহলে আমাকে সেটা করতে হবে। 57 নাম্বার ম্যাথ কি বলেছে দেখো এখানে, যে 70-এর 45% প্লাস 110-এর 35% এর এভারেজ করতে বলেছে। এটা 2 দিয়ে ভাগ করতে হবে আলটিমেটলি, এটা করতে হবে। এবার দেখো 70-এর 45% মানে 7-কে 4.5 দিয়ে গুণ, 7 4 28 আর 3.5, 3.28 আর 3.5 মানে 31.5 যোগ 110-এর 35 মানে 11-কে 3.5 দিয়ে গুণ, 11 3 33 আর 5.5, 33 আর 38.5 হয়ে গেল আমার বার করা বাই 2। তাহলে 31.5 আর 38.5 যোগ করলে আমি কত পাচ্ছি, যদি যোগ করে দিই তাহলে এদিকে পাচ্ছি 39, এইদিকে পেয়ে যাচ্ছি 31, 39 এদিকে হচ্ছে 40 আর 30 70 বাই 2, যেখান থেকে আমি পাচ্ছি 35 এভারেজ। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 58, 10 জন লোক দুটি সমান্তরাল সারি এ আর বি ব্যবহার করেছে, সরি 1 আর 2 ব্যবহার করেছে। এ বি সি ডি ই বসেছে 1 নম্বর সারিতে দক্ষিণ দিকে মুখ করে, আর ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড বসেছে 2 নম্বর সারিতে উত্তর দিকে মুখ করে। তারা এমন ভাবে বসেছে যাতে 1 নম্বর সারির প্রত্যেক সদস্য 2 নম্বর সারির একজন সদস্যের মুখোমুখি থাকে। ঠিক আছে, 2 3 4 5, এদিকেও 1 2 3 4 5, তাহলে এরা বসেছে দক্ষিণ দিকে মুখ করে, এরা বসেছে উত্তর দিকে মুখ করে। কি বলছে এখানে, ডাব্লিউ বসেছে শাড়ির বাম দিকের শেষ প্রান্তে, ডাব্লুরা কোন দিকে বসেছে, উত্তর দিকে মুখ করে, তার শেষ প্রান্তে বাঁ দিকে বসেছে ডাব্লু। ডাব্লু বসেছে বি এর ঠিক পাশের জনের মুখোমুখি, তাহলে বি এর ঠিক পাশের জনের মুখোমুখি যদি হয় তাহলে বি বসবে এখানে, তবে তার পাশের জনের মুখোমুখি এ বসেছে। সি বসেছে বি এর বাঁ দিকের কোন একটি স্থানে, সি এর বাঁ দিক, বি এর বাঁ দিক বলতে যে কোনো একটা স্থান, কিন্তু শেষ প্রান্তে নয়, অর্থাৎ এখানে সে বসছে না সি, এইটাকে নাহলে এটাতে বসবে। সি এর মুখোমুখি যে বসেছে সে ওয়াই এর ঠিক বাঁ দিকে বসেছে। ডি বসেছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, আর ভি বসেছে এক্স এর ঠিক ডান দিকে, জেড এর মুখোমুখি কে বসেছে সেটা আমাকে বার করতে হবে। এবার দেখো যেহেতু সি কে এখানে বা এখানে কোনো একটা জায়গায় বসাতে হবে, তাহলে আমাকে বসিয়ে দিই এখানেই, ধরো ডান দিকে বলেছে যেহেতু বাঁ দিকে। আচ্ছা, এখানে কি বলেছে, সি এর মুখোমুখি যে বসেছে সে ওয়াই এর ঠিক বাঁ দিকে বসেছে, সি এর মুখোমুখি যে বসেছে সে বসেছে এ, সে ওয়াই এর ঠিক বাঁ দিকে, মানে ওয়াই বসেছে এখানে। এবার বলছে কি যে ডি বসেছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, এর ডান দিক থেকে তৃতীয় স্থানে যদি বসতে হয় তাহলে দেখো উপরেরটাতে উত্তর দিকে, যার দক্ষিণ দিকে যারা মুখ করা আছে তাদের উল্টো দিকটা হিসাব করতে হয়। তার ডান দিক থেকে তৃতীয় স্থানে কেবলমাত্র অ্যাভেলেবেল হবে এখানেই, যখন এ এখানে বসবে আর ডি এখানে বসবে। তাহলে এ বি সি ডি যখন হয়ে যাবে তাহলে ই স্বাভাবিকভাবে এখানে চলে আসবে। আর এখানে কি বলছে, ভি বসেছে এক্স এর ডান দিকে, তাহলে এখানে এক্স এর ডান দিকে ভি বসে গেল, তবেই একমাত্র এখানেই দুটো জায়গা ফাঁকা আছে, তাহলে জেড কে এখানে বসতে হলো। তাহলে জেড এর মুখোমুখি কে বসেছে, জেড এর মুখোমুখি বসেছে ই, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, কয়েকজন লোক উত্তর দিকে মুখ করে সরলরৈখিক সারিতে, আবার একই রকম, কয়েকজন লোক উত্তর দিকে মুখ করে সরলরৈখিক সারিতে বসে আছে। এ বসেছে সি এর বাঁ দিক থেকে ষষ্ঠ স্থানে, এটা একটু আলাদা যদিও, এ বসেছে সি এর বাঁ দিক থেকে ষষ্ঠ স্থানে, সি বসেছে এখানে 1 2 3 4 5 6 নম্বরে বসেছে এ। ডি বসেছে এর ডান দিকে চতুর্থ স্থানে, 1 2 3 4, এখানে বসেছে ডি। ই বসেছে ডি এবং সি উভয়ের পাশে, তাহলে ই বসেছে এখানে। এফ এবং ই এর, এফ বসেছে ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, বাঁ দিকে দ্বিতীয় স্থানে এফ বসেছে, মানে এফ বসেছে এখানে। সি বসেছে ডান প্রান্ত থেকে অষ্টম স্থানে, ডান প্রান্ত থেকে অষ্টম স্থানে বলতে এদিকে আরো 8টা জায়গা থাকবে, 1 2 7 3 4 5 6 7, সি, তাই তো, সি বসেছে ডান প্রান্ত থেকে অষ্টম স্থানে। আর এখানে কি বলেছে, জি এবং এফ এর মধ্যে ঠিক 6 জন আছে, ডি আর এফ এর মধ্যে, তাহলে 1 2 3 4 5 6, এখানে বসবে জি। জি বসেছে একদিকে শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে, তাহলে একদিকে শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে, তাহলে এই দিকে জি কে বসানো যাবে না, কারণ এই দিক থেকে তো চতুর্থ স্থান হয়ে যাচ্ছে, তাহলে এই দিকে চলে এসো। তাহলে জি আর এফ এর মধ্যে 6 জন আছে, তাহলে 1 2 3 4 5 6 জন, তাহলে এখানে বসেছে জি। জি বসেছে একদিকে শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে, মানে এরপরে আবার 2 জন আছে, তাই তো। তাহলে তৃতীয় স্থানে সারিতে মোট কয়জন রয়েছে, এইচ এর কোনো আছে নাকি এখানে, আচ্ছা, এইচ এবং এর মধ্যে ঠিক 2 জন আছে, এইচ এবং এর মধ্যে ঠিক 2 জন, তাহলে এইচ বসছে এখানে, তাই না, কারণ নাহলে এফ এর জায়গা খেয়ে নেবে, এফ এর জায়গাতে বসতে পারে না।
তো এই হচ্ছে আমাদের টোটাল সারি। এবার এখানে আমাকে বার করতে বলেছে মোট সারিতে কজন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন। তাহলে আমাদের টোটাল সারিতে লোক সংখ্যা হচ্ছে 20। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক। অতটা কঠিন নয়, একটু কনফিউজ তোমাদের হয়ে যেতে পারো বা পাজলড হয়ে যেতে পারো। পরবর্তী রয়েছে এ সংখ্যাটি হলো বি সংখ্যাটির 8 গুণ যদি বি সংখ্যাটি এ সংখ্যার অপেক্ষা কত শতাংশ কম। তাহলে এ সংখ্যা বলে দিয়েছে বি এর 8 গুণ, তাহলে এ যদি 100 হয় তাহলে বি হবে 100/8, তাহলে হবে 12.5। তাহলে 12.5 100 কেন ধরেছি, কারণ পার্সেন্টেজ বার করতে চেয়েছে আমাকে। তাহলে এ যদি 100% হয় তাহলে সেখানে এ যারা হচ্ছে 12.5%, তাহলে কত শতাংশ কম, 86.5% কম। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 1 বছর অন্তর দেয় একটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, এখানে বলেছে বার্ষিক সুদের হার বার করতে বলেছে, যেখানে আমাকে দিয়ে দিয়েছে এটা। তাহলে 1250 আর 102 কে যোগ করে দেবে, তাহলে পেয়ে যাচ্ছে 1352 সুদ আসল। এবার আমি পি ইন্টু 1+r/100 ফর্মুলা বসিয়ে দেবো। 1250, দেখো অঙ্কটা খুব সহজ, 1 প্লাস আর যেটা আমাকে বার করতে হবে 100, 2 বছরের বলেছে, স্কোয়ার সমান হচ্ছে 1352। এখান থেকে 1+r/100 এর স্কোয়ার সমান 1352/1250, এর একে কেটে দেবো 2 দিয়ে, 676/625। ঠিক আছে, এবার স্কোয়ার এদিকে তুলে দেবে, তাহলে 1+r/100 এটা যোগ করলে 100+r/100 সমান, এদিকে স্কোয়ারটা উঠে গেলে এদিকে রুট হয়ে যাবে, আন্ডার রুট, তাহলে হয়ে যাবে 26/25। ঠিক আছে, 25 দিয়ে এটা কেটে দাও 4, 4 কেটে দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 100+r সমান হবে 104, বা r সমান হবে 104 - 100 মানে হচ্ছে 4%। সুদের হার অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি নল 12.5 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। ট্যাঙ্কটির নিচে একটি ছিদ্র রয়েছে যা 17.5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করতে বা ভর্তি ট্যাঙ্কটিকে খালি করতে পারে বলেছে। ট্যাঙ্ক ভর্তি করার জন্য নলটি খোলার 14 ঘন্টা পর ছিদ্রটি মেরামত করা হলো। ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমাকে বলেছে 12.5 ঘন্টায় ভরতে দেয়, কিন্তু 14 চালাচ্ছি তো আমি 14 ঘন্টায় দুটোকেই না। তাহলে 12.5 ঘন্টা যদি সম্পূর্ণটা ভর্তি করা যায়, অর্থাৎ এক অংশ করে দিচ্ছে 12.5-এ, তাহলে আমাকে 14 ঘন্টায় কতটা করবে সেটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে 14/12.5 বা 140/125। এদের যদি আমি কাটাকাটি করি তাহলে পেয়ে যাবো 1.12 অংশ। ঠিক আছে, আর ঠিক অনুরূপভাবে তাই এ কি করছে, এক অংশ খালি করছে 17.5 ঘন্টায়, তাহলে 14 ঘন্টায় কতটা খালি করবে? এ কম করবে, তাহলে 14/17.5, তাহলে এখানেও হয়ে যাবে 140/175। যদি এটাকে কাটাকাটি করতে হয়, 25 7 দিয়ে, 7 20, 7 25, 20/25, 20/25 হলে 8, 0.8, তাই তো? এটা আসবে, কারণ এখানে 5 দিয়ে 4/5 আসবে, তাহলে 0.8। তাহলে এখানে কি করছে, বি নলটি বা দ্বিতীয় নলটি 0.8 অংশ খালি করছে, অন্যদিকে বা 14 ঘন্টাতে প্রথম নলটি 1.12 অংশ ভর্তি করতে পারে, তাই তো? তাহলে 1.12 যদি সে ভর্তি করছে, কিন্তু এখানে ওই 0.8% খালি করে দিচ্ছে, 0.8 অংশ খালি করে দিচ্ছে, তাহলে আলটিমেট ভর্তি হচ্ছে কত? 1.12 থেকে 0.8 বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে 2 3 0.32 অংশ। 0.32 অংশ আলটিমেট ভর্তি হলো, সেটার জন্য টাইম গেল কত? 14 ঘন্টা, তাই না? তাহলে বাকি ভর্তি কত হতে হবে আমাকে? 100 থেকে 1 থেকে 0.32 বাদ, মানে হচ্ছে 0.68 অংশ এখনো ভর্তি হতে হবে। তাহলে 0.68 অংশ ভর্তি হতে আমার কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, সেটা আমাকে বার করতে হবে। এখানে কি করবো এবার, 0.68 সেটাতে আমাকে কত সময় লাগছে সেটা আমাকে করতে হবে। এখানে 0.68 কে আমি এইভাবে লিখতে পারি 0.68/100, যেখান থেকে আমি 34/50 এটা করতে পারি। তাহলে 34/50 সম্পূর্ণ করছে 12.5 ঘন্টায়, কারণ তখন তার ফুটোটা কাজ করছে না, তাহলে হবে 34/50 ইন্টু 125 বা 10, 125/10, 12.5 দশমিক তুলে দিলাম, আলটিমেটলি আর কিছুই করলাম না।
এবার দেখো 25 দিয়ে 2, 25 5, 2 দিয়ে এটা 17, তাহলে 5 17 আর এখানে 5 দিয়ে এটা 2, তাহলে 17/2 মানে হচ্ছে 8.5, তাহলে 8.5 ঘন্টা। তাহলে এইটা ভর্তি করতে সময় লাগছে 8.5 ঘন্টা। আর প্রথমে কাজ করেছিল কত, 14 ঘন্টা। তাহলে মোট সময় লাগছে কত, 14 ঘন্টা প্লাস 8.5 ঘন্টা। 14 আর 8 হচ্ছে 22.5 ঘন্টা। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। বোঝানোর জন্য তোমাদের অনেক বেশি করে বলতে হলো আমাকে, নয়তো শুধু করতে গেলে এত সময় লাগবে না অতটা। পরবর্তী রয়েছে কোন উপায়ে প্রদত্ত সেটের পদগুলিতে কি রয়েছে দেখো, কোনো উপায়ে প্রদত্ত সেটের পদগুলিকে 3টি সেটে পুনর্বিন্যাস করা যেতে পারে যাতে প্রতিটি সেটের প্রতিটি পদের যোগফল সমান হয়। অর্থাৎ এখানে টোটাল 6টা সংখ্যা দেওয়া আছে, আমাকে বলেছে দুটো দুটো করে 3টে সেট বানাতে হবে যেখানে প্রতিটা সেটে দুটোর যোগফল একই আসবে। তো সেটা আমরা দেখো এখানে সাজিয়ে সাজিয়ে বসিয়ে বসিয়ে করতে তো আমি পারবো না। তাহলে আমরা কি করব, আমরা টেস্ট করব অপশন, এবং অপশন টেস্ট যদি করতে যাই আমি কি বসে বসে 3টে যোগ করবো নাকি, সেটাও আমি করবো না। আমি চেক করবো সেখানে ইউনিট ডিজিট। যেমন এখানে দেখো প্রথম অপশনে 8 আর এখানে রয়েছে 7, তাহলে 5 আসবে না, যোগ করলে 8 এর সাথে 15 আসবে, 15 5 আসবে ইউনিট ডিজিটে। এখানে দেখো 4 আর সাথে 11 1 আসছে ইউনিট ডিজিটে। তাহলে আমি বুঝে গেলাম যে এর আর এর টোটাল ভ্যালু এক সেম নয়, তাহলে আমাদের অপশন নাম্বার এ বাদ চলে গেল। দ্বিতীয়ত দেখো 7 আর 8 15 আসছে, মানে 5 আসছে ইউনিট ডিজিটে, এখানেও 1 আর 4 5 আসছে ইউনিট ডিজিটে, এখানেও 7 আর 8 5 আসছে ইউনিট ডিজিটে, তাহলে 3টেতে আসছে, তাহলে এটা আমাদের হতে পারে, এখন আমি শিওর নয়। তারপরে দেখো এখানে 7 আর 4 11 আসছে, এখানে 1 আর 8 9 আসছে, তাহলে এটা আবার হলো না। এখানে 1 আর 8 9, এখানে 7 আর 8 15 5, তাহলে এটাও আমাদের হলো না। তাহলে যেহেতু বাকি 3টের মধ্যে কোনোটাই মেলেনি, তাহলে আমি বলে দিতে পারি অপশন নাম্বার বি সেটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। যদি দুটো এরকম মিলে যেত তাহলে সেই দুটোকেই কেবলমাত্র আমি চেক করতাম বাকিটাকে বার করার জন্য, কিন্তু পরীক্ষাতে সাধারণত সেরকম থাকবে না, একটাতেই মিলবে যেটা তোমাদের সঠিক উত্তর হবে, কারণ তোমাদের জানে যে এত সময় তাদের দেওয়া যাবে না। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক সেটের স্ট্রাকচার, যেখানে আমরা তিনটি করে বা দুটি করে 3টে সেট তৈরি করতে পারবো এই 6টি সংখ্যা থেকে, যেখানে প্রত্যেকটিতে যোগফল একই আসবে। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 38.5 সেমি স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার, তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ হচ্ছে কি, আর হয়, তাই তো? ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে তাহলে আমরা কি জানি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 38.5 দিয়ে দিয়েছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 385/10 ইন্টু 1/4 ইন্টু 7/22, সব আমি নিয়ে চলে গেলাম ওইদিকে। এবার দেখো 22 দিয়ে এটাকে নিশ্চয়ই কাটবে, বা 22 দিয়ে না গেলে 11 দিয়ে কেটে যাবে। 11 3 33, 11 5 55, 11 2 22, ঠিক আছে। আর কি কাটবে, 35, এটা 7 দিয়ে কাটবে, 7 তারিখে এটাকে কাটবে 5 দিয়ে 2, তাহলে এখানে ওপরে থাকছে কত, 49, আর নিচেতে থাকছে 16। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওটা, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে √49/16, মানে হচ্ছে 7/4। 7/4 যদি আমি ভাগ করি তাহলে 4 1 4 আর 0.75, তাহলে আর আসছে 1.75। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 60:20:7 এর 4টি তির্যক কর্ণের দৈর্ঘ্য 130 সেন্টিমিটার, তাহলে আয়তঘনটির আয়তন কত হবে? এই অঙ্কটা আমি বহুবার করেছি, কোনোভাবেই উত্তর মেলাতে পারিনি। কোশ্চেনেও জানো, কোশ্চেনেও ভুল দেওয়া রয়েছে এখানে। তারপরে কি হলো, না পেরে যখন আমি হিন্দি কোশ্চেনটাকে গেলাম দেখতে, হিন্দি কোশ্চেনে গিয়ে দেখছি এটা তো 20 নেই, এটা 24 আছে, ঠিক আছে। কারণ এখানে খুঁজে পাচ্ছি না যে আমরা ভুল কোথায় করেছি। এরকম পরীক্ষাতে চলে এলে সত্যি আমাদের জন্য খুব খারাপ লাগে, যে সেটাকে নিয়ে আমরা খুঁজেও পাই না যে ভুল কোথায় করেছি, অথচ আমাদের অ্যান্সার মেলাতে পারি না। তখন আমাদের সময়ও চলে যায়, আবার সেটা সম্পর্কে আমাদের সঠিক অন্যান্য কোশ্চেনের জন্য আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় বা কনসেন্ট্রেশন ল্যাপস হয়ে যায়। তো এটা তারপরে হিন্দিতে গিয়ে দেখছি এটা 20 নেই, 24 আছে। আমি প্রথমে ভেবেছিলাম টাইপিং মিস্টেক হতে পারে, তো যখন চেক করতে গেলাম তখন দেখছি না, সেখানেও 20 রয়েছে। তারপরে হিন্দিতে যখন যাচ্ছি তখন দেখছি এটা 24 রয়েছে, তাহলে এটা কিভাবে পসিবল হতে পারে? তো এইরকম ভুলগুলোর জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হয়। তো এখানে কি রয়েছে, তাহলে 20 60 24 আর 7, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে 60K, এটা হচ্ছে 24K, আর এটা হচ্ছে 7K, বা XYZ যা খুশি ধরতে পারো। আর আমরা জানি তির্যক কর্ণের সূত্র কি, √x² a² + b² + c², তাহলে এখানে হয়ে যাবে 60k² প্লাস 24k² প্লাস 7k², তাই তো, সমান হচ্ছে তির্যক কর্ণ, যেটা তো দিয়েই দিয়েছে 130, তাহলে হয়ে যাবে 130।
এই দিক থেকে যদি আমি এটা করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত 3600 কে স্কোয়ার প্লাস 24 576 কে স্কোয়ার প্লাস 49 কে স্কোয়ার ইকুয়াল টু 130। এই তিনটেকে যদি যোগ করি 3600 576 আর 49, তাহলে আমরা কি পাবো 4225 কে স্কোয়ার ইকুয়াল টু 130। 4225 দেখো 65 বর্গ, তাহলে 65 কে ইকুয়াল টু 130, কে ইকুয়াল টু 130 বাই 65 ইকুয়াল টু 2। কে যখনই 2 পেয়ে যাবো তাহলে এটা হচ্ছে কত 60 ইন্টু 2 মানে হচ্ছে 120, আর 24 ইন্টু 2 এটা হচ্ছে 48, আর 7 ইন্টু 2 মানে যেটা হচ্ছে 14। আমাদের চেয়েছে আয়তন যেটা হচ্ছে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 820 ইন্টু 48 ইন্টু 14, এটাকে যদি গুণ করি আমরা, গুণ করলে পেয়ে যাচ্ছি কত, সেটা হচ্ছে আমাদের উত্তর যেটা হচ্ছে 80640, যেটা রয়েছে 80640, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। ঠিক আছে, এবার দেখো ওইভাবে যখন 20 চলে আসছে আর আমাদের অ্যান্সার মিলছিল না। পরবর্তী রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় চেরিকে লেখা হয় 6, 16, 10, 36, 36, 50। এখানে দেখো আর কে দুবার কাউন্ট করেছে, এখানেও সেই জন্য 36 দুবার কাউন্ট হয়েছে। ওকে, তাহলে এখানে গ্রেপস এটাকে কি করেছে, গ্রেপস এটাকে কি বসবে, গ্রেপসটাকে তো দিয়ে দিয়েছে 36, তাহলে এখানে এখানেও দেখো আর 36 হয়েছে। তাহলে এখানে লিচি আছে, সেটা কি হবে? এখানে যদি আমরা দেখো লক্ষ্য করে, যেটার যে লেটারটা অ্যালফাবেটের যত নাম্বার লেটার তার ডবল ভ্যালু এখানে বসানো হয়েছে। যেমন সি হচ্ছে আমাদের এ টু জেড অ্যালফাবেটের 3 নাম্বার লেটার, তার পরিবর্তে এখানে 6 বসেছে। এইচ হচ্ছে 8 নাম্বার, তার বদলে 16 বসেছে। ই হচ্ছে 5, যেটা হচ্ছে 10 বসেছে। আর হচ্ছে 18, যেটা হচ্ছে 36 বসেছে। এইটা দেখে আমরা বুঝতে পারছি যে যার নিজস্ব যা প্লেস ভ্যালু তার ডবল এখানে নেওয়া হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, লিচিটারও তাই হবে। লিচিটা হচ্ছে কি 12 নাম্বার, তাহলে সে হয়ে যাবে 24। আয় হচ্ছে 9 নাম্বার, সে হয়ে যাবে 18। 20, 18, টি হচ্ছে 20 নাম্বার, তাহলে সে হয়ে যাবে 40। তাহলে 24, 18, 40 এত দূর দেখেই তোমরা দেখতে পাবে যে তার মধ্যে কোনো না কোনো মিল তোমরা পেয়ে যাবে। 24, 18, 40, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি 2 বছর শেষে 19,360 টাকা এবং 3 বছর শেষে 21,296 টাকা সবৃদ্ধি মূল দেয়, ওই একই অর্থরাশির ওপর একটি সুদের হারে 3 বছরে প্রাপ্ত সরল সুদের পরিমাণ কত হবে? প্রথমে সুদের হার আমাকে বার করতে হবে। আগের ক্লাসেই আমার মনে হয় বা তার আগের ক্লাসেই একটা অঙ্ক পেয়েছিল এরকম, 2 বছর আর 3 বছর দেওয়া ছিল। তার তৃতীয় বছর যেটা হয়েছিল তার বেস প্রাইস ছিল 19,360, আর পরবর্তী বছরের শেষে হয়েছিল 21,296। তাহলে ইন্টারেস্ট হয়েছিল 3 বছরের না বছরে। 21,296 থেকে আমরা 19,360 বিয়োগ করে দেবো, যেখান থেকে আমি পেয়ে যাবো 1936। তাই 1936 টাকা সুদ হচ্ছে 19,360 টাকার উপরে, তাই তো 1 বছরে। তাহলে সেটা সুদের হার আমি কত পেয়ে যাব, 1936 বাই 19,360 ইন্টু 100। এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 10, এখান থেকে এটা পেয়ে যাবে 10, তাহলে 10%। তাহলে আর পেয়ে যাচ্ছি আমি 10%। আর যদি আমি 10% পেয়ে গিয়ে থাকি, এবার আমরা কি করব, আসল বার করব, যেটা প্রথমে রাখা হয়েছিল, যেটা পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10/100, যেখানে 3 বছর রাখা হয়েছিল, নিয়ে হয়ে গেছিল 21,296। এখান থেকে তো এটা কেটে 1/10 পেয়ে যাবে, যোগ করলে 11/10 পেয়ে যাবে। তাহলে পি ইন্টু 11/10 কিউব সমান 21,296, বা পি ইন্টু এটাকে যদি আমি কিউবটাও করে দিই 1331/1000 ইকুয়াল টু 21296। 1331 দিয়ে দেখো এটা কেটে যাবে, 1331 দিয়ে কেটে যাবে, এই কাটাকাটিটা তোমাকে একটু করতে হবে, যেটা আসবে 16। তাহলে পি বাই 16 বা 1000 হচ্ছে, তাহলে পি হচ্ছে 16,000। তাহলে পি যদি 16,000 হয়ে থাকে, আসলে আমি 16,000 পেয়ে যাচ্ছি, সুদের হার আমি বার করে নিয়েছি 10%, তাহলে 3 বছরের সরল সুদ কত হবে, 16,000 ইন্টু 10/100 ইন্টু 3, 0000 কেটে যাবে, বা এখানে 160কে তাহলে 1600 ইন্টু 3 মানে হচ্ছে 4,800 টাকা। তাহলে অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কারখানাটিতে কতজন শ্রমিক আছে তার প্রশ্ন রয়েছে। বিবৃতি দিয়েছে কারখানায় 30 জনের বেশি কিন্তু 37 জনের কম আছে। কারখানায় 34 জনের বেশি কিন্তু 41 জনের কম আছে। কারখানায় শ্রমিকের সংখ্যাকে এমনভাবে দুটি দলে ভাগ করা যায় যে প্রতিটি দলের সমান সংখ্যক শ্রমিক থাকে, অর্থাৎ জোড় সংখ্যা।
তাই 30 থেকে 37-এর মাঝে হতে পারে 32, 34 আর 36। আর এখানে 34 আর 41-এর মাঝে হতে পারে 36, 38 আর 40। তাহলে কমন কোনটা? 36টা। তাহলে সেটা বার করাতে গেলে আমি 12 করে দেখিয়ে দিলাম, যদি এরকম অঙ্ক চলে আসে। তো এখানে সেসব করার কোনো প্রয়োজন ছিল না। তো এখানে কি বলেছে, তাহলে সেইটা জানার জন্য আমার কোন কোন বিবৃতিটা প্রয়োজন? 1 নম্বর বিবৃতিটাও প্রয়োজন, 2 নম্বর বিবৃতিটাও প্রয়োজন। তাহলে উভয় বিবৃতি একসাথে যথেষ্ট। অপশন নাম্বার ডি-তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কয়েকজন ছাত্রের সারিতে বাম প্রান্ত থেকে পি 17তম, অর্থাৎ বাম প্রান্ত থেকে 17 নম্বরে রয়েছে পি, আর ডান প্রান্ত থেকে 23তম অবস্থানে দাঁড়িয়েছিল সেই, এবং ডান দিক থেকে যদি দেখি তাহলে সেই চলে আসছে আবার 23 নম্বরে। তাহলে মোট টোটাল স্থান আগে বার করে নাও। টোটাল হচ্ছে 23, 70 মানে 40 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে 39। তাই টোটাল রয়েছে 39 নাম্বার। তাহলে কিউ যদি শাড়ির ঠিক মাঝখানে থাকে, তাহলে কি 39-এর শাড়ির ঠিক মাঝখানে যদি থাকে, দেখো এইদিকে থাকবে 19 জন, এইদিকে থাকবে 19 জন, 38 জন, মাঝখানে থাকবে একজন। তাহলে 19 জন যদি হয়, এখানে যদি কিউ থাকে, তাই তো, তাহলে সে হবে কত নাম্বার? 20 নাম্বার বা 20। তাহলে কিউ এর যেটা রয়েছে তার অবস্থান হচ্ছে 20তম। অপশন নাম্বার ডি-তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, কি বলছে, এটা একটা চার্ট দিয়ে দিয়েছে যেখানে 2016 থেকে 2020 বিভিন্ন ভোগ্য পণ্যের আমদানি উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে। এবং সেখানে বছর দেওয়া আছে, ইলেকট্রনিক্স সম্পর্ক দেওয়া আছে, এবং টয়েস দেওয়া আছে, কসমেটিক্স দেওয়া আছে। তাহলে 2016 আর 2020 সালে একত্রে আমদানি প্রসাধনীর সংখ্যা, প্রসাধনী বলতে কসমেটিক্স, 2016 এবং 2020। 16-তে রয়েছে প্রসাধনী, দেখো কোনটা, গ্রিন ট্রায়াঙ্গেল, যেটা রয়েছে 35, আর 2020-তে রয়েছে 25। তাহলে 35 প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে কত আসছে? 60। আর কি বলেছে, 2018 আর 2020 খেলনা, খেলনা কোনটা? রেডটা। তাহলে 2018-এ রয়েছে 25, আর 2020-তে রয়েছে 20। যোগ করলে পাচ্ছি 25 প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে 45। তাদের মধ্যে রেশিও কত? তাহলে 60:45, 15 দিয়ে 4 15 60, 3 15 45, 4:3। অপশন নাম্বার ডি-তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 15/6/2022-এর সেকেন্ড শিফটের লেভেল 5 এর এনটিপিসি সিবিটি 2 এর ম্যাথ এবং রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আগের ক্লাসগুলিকে দেখো নাই, তারা আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা ভিডিওতে নতুন রয়েছে, ভিডিওটিকে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। এবং যারা চ্যানেলতে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।